जी सर। স্ক্রিন দেখা যায় বই? जी सर। আচ্ছা, গত ক্লাসে আমরা এই কোয়েশ্চেনগুলো পড়েছিলাম তাই না? ওই যে রিপুল বের করা বলেছিলাম নাকি পড়ি নাই? ও না না, এটা অন্য জিনিস, সরি। আমরা এটা পড়েছিলাম, এবার মনে পড়েছে, রাইট? এই যে जी মোড सर ওয়ান এটা। মোড টু, হ্যাঁ মোড ওয়ান মোড টু, তারপরে নিচের ইকুয়েশন গুলো পড়েছিলাম, পরে তারপরে এই যে একটা কন্ডিশনও ছিল যতদূর মনে পড়ে, এই যে যাই হোক, এখন এটা কি ছিল, স্টেপ আপ না স্টেপ ডাউন? আমরা যেটা পড়েছিলাম সেটা কি স্টেপ আপ না স্টেপ ডাউন? স্টেপ আপ ছিল স্যার। স্টেপ আপ। হুম। কিভাবে? সাপ্লাই ভোল্টেজের থেকে তো ও আউটপুট হ্যাঁ হ্যাঁ ভোল্টেজটা স্যার, বেশি হ্যাঁ ছিল না? স্টেপ আপটা আজকে পড়বো আর কি। হ্যাঁ স্যার, আমরা ওটা ওটা স্টেপ ডাউন ছিল, ওটা তো ডাউন ছিল আমরা স্যার। আউটপুট ভোল্টেজ তো অ্যাভারেজ তো চপিং করে তো অন অফ টাইম ডিউটি সাইকেল আপ তো হওয়ার প্রশ্নই আসে না। হ্যাঁ স্যার, স্টেপ ডাউন করছি। আপ হবে যদি তুমি চপিং না করো, লাগিয়ে লাগিয়ে রাখো, তাহলে আপ হবে না, সমান হবে সর্বোচ্চ যখন কে যদি 1 হয়, 100% হয়, তাহলে আমরা পুরোটাই পাবো, এই তাই না? হ্যাঁ, স্যার। আচ্ছা, এনিওয়ে, তো রেকর্ডিং করতে হবে তো। আচ্ছা, আজকে লেকচার 7, এটা স্টেপ আপ কনভার্টার উইথ রেজিস্টিভ লোড। স্টেপ আপ বলতে কি বোঝায়, যে সাপ্লাইয়ের থেকে আউটপুটে বেশি ভোল্টেজ পাবো, তাই না? সাপ্লাইয়ের থেকে আউটপুটে বেশি ভোল্টেজ পাবো, তো সেটা আনইউজুয়াল লাগে না? নর্মালি কি আনইউজুয়াল লাগে কিনা বলো? জি স্যার। যে একটু আগে আমি বললাম যে আমি যদি লাগিয়ে রাখি, সুইচ চপিং না করি, ডিউটি সাইকেল যদি 1 হয়, আগের যে সার্কিট ছিল সেটাতে আমরা সমান পেতে পারি, ইকুয়াল, কিন্তু স্টেপ আপ তো হওয়ার কথা নয়। কিন্তু স্টেপ আপ করতে গেলে এই জন্য আমার সার্কিট বদলাইতে হবে, এবং এই নিচের সার্কিটটা দেখো, এটা একটা স্টেপ আপ। এবার খেয়াল করে দেখো যে সুইচিং এলিমেন্ট যেটা সুইচিং করতেছে একটা প্যারালাল পাথ দিয়ে, খেয়াল করছো? আগে তো ছিল সিরিজে, সুইচটা কোথায় ছিল? আগে সুইচটা কোথায় ছিল, সিরিজে না প্যারালালে? জবাব দিতে পারো না কেন?
স্যার সিরিজে ছিল। হ্যাঁ, তো এত দেরি করে উত্তর দাও কেন? ও সময় আচ্ছা, নষ্ট করো। স্যার হচ্ছে একটু এখানে আর একটা বিষয় আছে, ডিসি আমরা তো এটা করেছি না? আচ্ছা, এখন যদি আমরা এই সার্কিটটা দেখি, আমরা এখানে একটু 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 খেয়াল করতে হবে সার্কিট অপারেশনটা। এখানে মোড দুইটা দেখানো হচ্ছে, ভালো করে খেয়াল করো। জিনিস খুব সহজ, একটু কনসেন্ট্রেশন দিয়ে তোমরা খেয়াল করো, তাহলে তোমরা এটাতে সমস্যা কিছু হবে না, সহজেই বুঝে যাবে। পার্টিসিপেন্ট 47, কিন্তু যারা ক্লাসে আসতেছে না তাদের কিন্তু পেনাল্টি হবে। আমি দেখতে পাচ্ছি 48 এই মুহূর্তে পার্টিসিপেন্ট। হ্যাঁ, এটা রেকর্ড আমার কাছে থাকবে, কারা কারা আছে। সিআর শাকিল আছো? তোমাদের সিআর কে শাকিল? স্যার আছি স্যার, শাকিল মেবি নেই আজকে। তুমিও না সিআর? দুজন জি তো। স্যার, জি তো স্যার। তুমি স্টুডেন্টদেরকে, সিআর নিজেই নেই একজন, তুমি গ্রুপে মেসেজ দিয়ে দিবে যে স্যার খেয়াল করতেছে স্টুডেন্ট নাম্বার কম, এটা কিন্তু জি হেভি স্যার। পেনাল্টি হবে কিন্তু। স্যার আরেকটা প্রবলেম ছিল স্যার, ওই যে ফার্স্ট যেদিন আমাদের ক্লাস শুরু হলো স্যার, আপনার ক্লাসের ওই দিন স্যার আমাদের অনেকের 3-2 এর এক্সাম রোলটা দিয়েছিল। আচ্ছা, এক্সাম রোল যেটাই দিক সেটা আমি বের করে ওটা আর কি আমি করে নিতে পারবো, ওটা আমার ডিপার্টমেন্টে তথ্য আছে, ঠিক আছে? জি স্যার। ওইটা তথ্য, ওটা আমার বের করতে কঠিন হবে না, ওর ডিপার্টমেন্টে সব রেকর্ড আছে, সেটা আমি ওটা করে নিতে পারবো। এখন তুমি সবাইকে মেসেজ দিবে, ঠিক আছে? ইয়েতে ওই যে ক্লাসরুমে তুমি মেসেজ দিতে পারো না? পারো তো? স্যার আমাদের হচ্ছে স্যার গ্রুপে আমরা মেসেজ করি, না, তুমি একটা গ্রুপ ক্লাসরুমে আছে তো। মেসেজ দিবে, ক্লাসরুমে মেসেজ দিবে, সেটা আমিও দেখতে পাবো। ওকে, জি স্যার, জি ক্লাসরুমে স্যার। মেসেজ দিবে, সেটা সবাই পাবে, প্লাস গ্রুপেও দিবে যে এরকম, এটা কিন্তু তাদের নাম্বার কিন্তু কমে যাবে। এবং যদি 60%-এর নিচে যায় সে পরীক্ষা দিতে পারবে না, একদমই কোনো পেপার পরীক্ষা দিতে পারবে না। একটা পেপারে 60% নিচে থাকলে সে ডিসকোয়ালিফাইড। এগুলো বলে আমি আগে বলে দিচ্ছি, এগুলো কথাগুলো তোমরা শেয়ার করবে, পরে কান্নাকাটি করে লাভ নেই। এই যাই হোক, এখন ভালো করে খেয়াল করো, ইউ উইল ফাইন্ড দিস টপিক ইন্টারেস্টিং। আচ্ছা, কে কথা বলতেছে, কার বাসায় কথা বলতেছে? মাইক্রোফোন অন, নয়েজ আসতেছে। তোমাদের মাইক্রোফোন অফ করে রাখো নরমালি, যখন কথা বলবে আমাকে তখন অন করো। আচ্ছা, আর যাদের সাইলেন্ট অবস্থায় আছো, যে কেউ কথা বলবে না, ওখানে নয়েজ নাই, তারা অন করে রাখো, অসুবিধা নেই। আচ্ছা, এখন আমরা যখন এখানে মোড ওয়ানে কি আগে যখন সুইচ করেছি, তখন সিরিজে যখন আমরা দেখেছি তখন সার্কিট কানেকশন পেয়েছে লোডে। এখন কি হচ্ছে, এখন আমি যদি আচ্ছা অ্যানোটেশন, আমি যদি এখন আমি অন করি, সুইচটা যখন অন করব তখন কি ঘটবে বলো তো? তখন কি লোডে কি কোনো পাওয়ার যাবে? সুইচ তো আমার এই যে এটা, এই ট্রানজিস্টার বা যাই হোক মসফেট বা এটা যেটা হোক, এটাকে যখন আমি অন করব তখন কি লোডে কোনো পাওয়ার যাবে? না স্যার, এই রাস্তা দিয়ে চলে যাবে। এটা শর্ট হয়ে যাবে। হ্যাঁ, শর্ট হয়ে যাবে স্যার। তাহলে মোড ওয়ানে দেখো, মোড ওয়ান শর্ট, জি স্যার। তাহলে মানে উল্টা হচ্ছে। সুইচ, আমরা সুইচের যে সংজ্ঞা নরমালি, সুইচ দি লোডে কানেকশনের জন্য, এটা উল্টা না? কারণ জি আমি একটা স্যার। অদ্ভুত ঘটনা ঘটাবো, যে আমি ইনপুটের পাওয়ারের থেকে আউটপুটের স্টেপ আপ কেমনে পাবো, ওটা যেমন অদ্ভুত কথা, সেই জন্য সুইচিংটা অদ্ভুত। এবং এই অদ্ভুত সুইচিং দিয়ে কিভাবে লাভ হচ্ছে স্টেপ আপ, আমরা একটু পরেই বুঝতে পারবো। আর মোড টুতে কি হবে? সুইচটা ইয়ে করে দিব, সুইচ ক্লোজ অফ, করে দিব, অফ করে দিব, তাহলে লোড দিয়ে তখনই যাবে। আমার লোডে, তাহলে লোডে কারেন্ট যাবে, পাওয়ার পাবে। এই যে মোড টু,
আচ্ছা, তাহলে এক্সেস, এখন তোমরা কি গেস করতে পারো যে এক্সেস ভোল্টেজ কিভাবে এখানে আসবে বলো তো? লোডে এই যে সাপ্লাই ভোল্টেজ ভিএস এর থেকে বেশি ভোল্টেজ কিভাবে পাবো আমরা যখন আমি অফ করব সুইচটা? ভাবি আমি স্যার, একটু ইন্ডাক্টরের কারণে। হ্যাঁ, ইন্ডাক্টরের কারণে তো বটে। হ্যাঁ, কি কারণটা একটু ব্যাখ্যা করো কিভাবে? স্যার ইন্ডাক্টর তো কারেন্ট ফ্লোটাকে বজায় রাখার জন্য। হ্যাঁ, এই তো হচ্ছে হ্যাঁ, বজায় রাখার জন্য স্যার কিভাবে? ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট ফ্লো করতেই থাকবে, যার কারণে এই আউটপুটে আমরা স্যার দ্বিগুণ ভোল্টেজ পাবো। ইন্ডাক্টরের অ্যাক্রোসে যখন আমার ইন্ডাক্টরে এই লুপে এই মোড ওয়ানে কি হচ্ছিল? শর্ট সার্কিট কারেন্ট ফ্লো শর্ট করছিল হয়ে গেছে। না, কারেন্ট ফ্লো করছিল ক্লকওয়াইজ, না ক্লকওয়াইজ। জি স্যার। আচ্ছা, তার মানে ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো করছে ক্লকওয়াইজ বা বাম দিক থেকে ডান দিকে কারেন্ট ফ্লো করছিল। যে আমি এই সুইচটা অফ করে দিব, এই মোডে চলে আসবে মোড 2, তো ইন্ডাক্টর তো কারেন্ট বন্ধ করতে চাইবে না, সে কারেন্ট ধরে রাখতে চাইবে। তাহলে সে তাহলে ক্লকওয়াইজই কারেন্ট সে ফ্লো করানোর জন্য তার যে ম্যাগনেটিক ফ্লাক্স গুলো আছে সেগুলো ইউটিলাইজ করবে, সে ম্যাগনেটিক ফ্লাক্স ফল করবে আস্তে আস্তে, কিন্তু ইনডিউসড ইএমএফ হবে সেটা ক্লকওয়াইজ হবে। তাহলে ক্লকওয়াইজ যদি ইনডিউসড ইএমএফ হয়, তাহলে ভিএল ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ, সেই ভোল্টেজ আর ব্যাটারি ভোল্টেজ এই দুজন সিরিজে সেম পোলারিটিতে থাকবে না বিপরীত পোলারিটিতে? স্যার সেম পোলারিটিতে থাকবে, সেম পোলারিটিতে থাকবে। এখানে যোগ হয়ে যাবে, ভোল্টেজটা বেড়ে যাবে। এই যোগ হয়ে যাবে। তাহলে নেট এইবার অ্যাপ্লাইড ভোল্টেজ অ্যাক্রস লোড ইকুয়াল টু সাপ্লাই ভোল্টেজ প্লাস ভিএল। জি স্যার, বুঝতে পারছি। আসলে তাহলে লোডের অ্যাক্রসে আমি কি হলো, সাপ্লাই ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজ কিন্তু দিতে প্রাপ্ত পারতেছি। করতে পারলাম, দিতে পারলাম। বাট সেটা কিন্তু অ্যাক্টিভ সোর্স না, এটা কিন্তু প্যাসিভ সোর্স। হ্যাঁ, হ্যাঁ, একটা অ্যাক্টিভ সোর্স, একটা প্যাসিভ সোর্স, যেটা আস্তে আস্তে ডিকেপ করবে ভোল্টেজ। তাহলে আমরা মূল প্রিন্সিপলটা জানলাম, স্টেপ আপ অপারেশনের যে মূল প্রিন্সিপল, এটা ক্লিয়ার তো না এখন? জি স্যার, থিওরিটা ক্লিয়ার। এখন তাহলে আমাদের এখন ইকুয়েশনে আসতে হবে। মোড ওয়ানের ইকুয়েশন কি? ভিএস ইকাল টু এল ডিআই ডিটি, কারণ এখানে তো আর কেউ নাই, সাপ্লাই ভোল্টেজ সমান সমান ইন্ডাক্টর ভোল্টেজ যখন পাতটা শর্ট। তাহলে এখান থেকে আমি এই মোড টুর যে ইনিশিয়াল কারেন্ট সেটা পাবো কোত্থেকে? এই ইকুয়েশন থেকে পাবো, তাই না? হ্যাঁ স্যার। এই কারেন্টটাই তো পরে ডিকে করবে। তাহলে ইনিশিয়াল যে কারেন্টটা সেটা আমরা এটাকে যদি আমরা দিয়ে সলভ করি, ওই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করি, তাহলে একটা কনস্ট্যান্ট থাকবে, সেই কনস্ট্যান্টে আমরা এই ইকুয়েশনটা পাবো। এটা হ্যাঁ, এটা খুব সোজা, তুমি জাস্ট ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করলে তুমি এই ইকুয়েশনটা পেয়ে যাবে। করলে ইন্টিগ্রেশনের একটা কনস্ট্যান্ট আসবে অ্যাট টি ইকুয়ালস টু 0, কনস্ট্যান্টের মান 0 ধরবা যদি ইনিশিয়াল কন্ডিশন 0 ধরো, কিন্তু ইনিশিয়াল কন্ডিশন আমরা 0 ধরবো না, কারণ সুইচিং অন অফ করলে ওই যে আগের দিনের মতো একটা ইনিশিয়াল কারেন্ট তার থাকবে, ডাইনামিক ইকুইলিব্রিয়াম থেকে এটা পাবে, সেটার ভ্যালু, এটা কিন্তু ভেরিয়েবল না, এটা একটা ফিক্সড ভ্যালু I1, ধরে নিলাম I1 কারেন্ট পাবো আগের দিনের মতো। এরপরে আমাদের হবে মোড 2, এটা হলো মোড 1 দিয়ে সলভ করলাম, করে একটা এবার তাহলে এই মোড 1 ভ্যালিড কোন পর্যন্ত? যে টি ইকুয়ালস টু কেটি টাইম পর্যন্ত, তাই না? যতক্ষণ সুইচ অন, T1 ইকুয়াল টু কেটি। এরপরে অ্যাট দ্য এন্ড অফ দ্য মোড 1, যখন মোড 1 তখন শেষ হয়ে যাবে, তখন আমরা এই কারেন্টটা পাচ্ছি। কারণ মোড 1 এর জেনারেল ইকুয়েশন ছিল কি? ভিএস বাই এল ইন্টু টি ছিল এখানে। তো টি এর মান আমি কেটি যখন বসাবো, অর্থাৎ আমার সুইচ অনের লাস্ট পিরিয়ড পর্যন্ত, সেটা কেটি বসিয়ে দিলে আমি যে কারেন্টটা পাবো সেটা হচ্ছে আস্তে আস্তে কি, এটা কিন্তু রাইজিং কারেন্ট, মনে রাখবে। এটা কি কারেন্ট? I2টা রাইজিং কারেন্টের পিক, কারণ এখানে তো কোনো ভ্যারিয়েবল নাই।
রাইজিং কারেন্ট যখন শুধু টি দিব, স্মল টি, তখন রাইজিং কারেন্ট টির ভ্যালু আমি ফিক্স করে দিলাম সুইচ যতক্ষণ পর্যন্ত অন, তাহলে আমার রাইজিং কারেন্টের ফাইনাল ভ্যালু হচ্ছে ওই পিক ভ্যালু I2, তাই না? এটা কিন্তু ভ্যারিয়েবল না, এটা একটা নির্দিষ্ট মান। আচ্ছা, এরপরে যখন সুইচ S1 ওপেন করব মোড 2, তখন ইকুয়েশন কি হবে? মোড 2 তে কয়টা এলিমেন্ট আছে? সাপ্লাই ভোল্টেজ 3টা। 4টা এলিমেন্ট আছে মোট। সাপ্লাই আছে, ও আচ্ছা আচ্ছা, রেজিস্ট্যান্স আছে, ব্যাক ইএমএফ আছে, রেজিস্টিভ লোড আছে, ইন্ডাকটিভ ইন্ডাক্টর আছে। ইন্ডাক্টর অ্যাজ এ ওই যে সুইচিং এলিমেন্ট। এই ইন্ডাক্টর কিন্তু লোড না, প্যাসিভ সোর্স। ইন্ডাক্টর হচ্ছে আমার সার্কিট এলিমেন্ট, লোড এলিমেন্ট না। হ্যাঁ। আর আগের দিনে আমাদের সার্কিট এলিমেন্টে কোনো এল ছিল না, সার্কিট এল ছিল বাট ওটা মোটর হিসাবে ইন্ডাক্টরের লোড, ইন্ডাকটিভ লোড ছিল, লোড এন্ডে ছিল। আর এই ইন্ডাক্টর হচ্ছে সার্কিট সুইচিং এলিমেন্ট, এই এল লোড এলিমেন্ট না, ঠিক আছে? এখন এটাকে আবার যদি সলভ করো ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে ওই আগের মতো এরকম একটা সলিউশন পাবে। সলিউশন পেয়ে এইবার আমার মোড 2 এর এন্ড কোন পর্যন্ত? at the end of the mode 2 কোথায় বলো তো? 1 - k × t। মোড 2 মোড 1 kt টাইম পর্যন্ত অন থাকে, আর মোড 2 কোন সময় পর্যন্ত অন থাকবে? কত সময়? t - kt। জি স্যার, t - কেটি। kt, তা t - kt, তাহলে t কমন নিলে 1 - k × t আসলো। এটা হচ্ছে মোড 2 টাইমের শেষ অবস্থা। তাহলে মোড 2 টাইমের যে শেষ অবস্থায় যে কারেন্টের যে মান, তাহলে টি এর মান আমি এই স্মল টি এর মান, এই যে আগের যে ইকুয়েশন ছিল, ওই যে ইকুয়েশন 5.41, এই ইকুয়েশনে আমি এই স্মল টি এর মান কি বসাবো? 1 - k × t। এটা বসিয়ে দিলে আমরা এরকম একটা ইকুয়েশন পাবো। এবং সে আগের মতো ওই যে I1 মানে নিচের যে অংশটা, অর্থাৎ I1 হচ্ছে ফলিং এজে বা ডিকে ফেজে শেষ ভ্যালুটা, আর I2 হচ্ছে রাইজিং ফেজের পিক কারেন্ট, ফেজের পিক ভ্যালু। এই দুটো আমাদের দরকার ছিল, এই দুটো আমরা পেয়ে গেলাম। আগের বারেও কিন্তু এই দুটো ছিল, হ্যাঁ স্যার। ওই যে স্টেপ ডাউনে। এই দুটাই হচ্ছে আমাদের বের করাটা হচ্ছে মূল কাজ ছিল, তাই না? কারেন্টের, তাহলে আমরা কি পেলাম? জেনারেল ইকুয়েশন পেলাম 2 মোডে, তারপর 2 মোডের ফাইনাল ভ্যালু পেলাম। একটা হচ্ছে আপার পিক at the end of mode 1 and the other is the lower peak at the end of mode 2. Now we can find out what? Ripple, peak to peak ripple, maximum ripple কত? ডেল্টা I, I2 - I1। এটা I2 - I1 হচ্ছে আমাদের, ওই দুটার থেকে বাদ দিলে আমরা এটা পাবো। তাহলে আমরা স্টেপ আপ ডিসি টু ডিসি কনভার্টারের সার্কিট অপারেশন, ওয়ার্কিং প্রিন্সিপল অ্যান্ড ইকুয়েশনস পড়ে ফেললাম। কোনো প্রশ্ন আছে? স্যার কোশ্চেনটা হচ্ছে ওই যে নিচের নোটটা নিয়ে, যে ওখানে ওরা উল্লেখ করলো যে আমরা যে ইকুয়েশন গুলো বের করছি এগুলো ভ্যারিড হচ্ছে যতক্ষণ পর্যন্ত ওই ইটা হচ্ছে ভিএস এর চেয়ে ছোট, বাট ই যখন ভিএস এর চেয়ে বড় হবে ওই তখন হবে না তো। আচ্ছা, ই যখন ভিএস এর থেকে বড় হবে তখন তো তোমার নিজেই চিন্তা করো, সার্কিটে যাও, তাহলে তো তোমার স্টেপ আপ আর হলো না। না স্যার, তখন তো মানে পুরো স্টেপ আপ হলো না তো। কথাটা শুনো না এখানে, এটা যদি আমার মোড 2 তে তো আমার লোডে কারেন্ট ভোল্টেজ পাচ্ছে, ঠিক আছে? এই 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 ভিএল এর ভ্যালু ভিএস এর থেকে কমই থাকে। আচ্ছা, হ্যাঁ, একটু চিন্তা করো, তাহলে এইটা যদি বড় হয়ে যায়, খেয়াল করে দেখো, এগুলো সব লজিক্যাল বিষয়। মোড 1 এ খেয়াল করে দেখো ভিএল এর ভ্যালু কি ভিএস এর সমান না অলওয়েজ? হ্যাঁ স্যার, সমান কিনা? হ্যাঁ স্যার সমান। এখানে মাত্র দুটো এলিমেন্ট, দেয়ার ইজ নো চান্স অফ মেকিং ভিএল গ্রেটার দ্যান ভিএস। কোনো চান্স আছে এখানে? না স্যার। কারশফ ভোল্টেজ ল তাহলে
ভায়োলেট করবে। এখন তো খুব সিম্পল জিনিস, এই দুটো সমান, তাহলে এই দুটার যোগফল কত হবে? ম্যাক্সিমাম ডিকে নাই বাদ দিলাম, একদম শুরুতেই 2vs হবে, হ্যাঁ স্যার 2vs হবে। তখন ই এর ভ্যালু যদি আমার কি বলে ভিএস এর থেকে বড় হয়, তাহলে কিন্তু তোমার যে ইকুয়েশন গুলো আছে, হয়তো তুমি ইনিশিয়ালি একটু পাবে শুরুতে, কিন্তু এটা খুব র্যাপিডলি ফল করে তোমার এটা তোমার অ্যাক্টিভ সোর্স, এটা তখন এই ব্যাক ইএমএফ এটা হবে না। ইকুয়েশন গুলো জাস্টিফাই করলে তাই দেখা যায়, ঠিক আছে? ওটা হবে না, ওটা ট্রুলি ভ্যালিড হবে না তখন। এই হলো মোটামুটি, তোমরা এগুলো মান বসিয়ে বসিয়ে বা এগুলো যদি ওই যে স্পাইস দিয়ে সিমুলেট করো না, সফটওয়্যার দিয়ে বিভিন্ন মান দিয়ে, তখন এগুলো বোঝা যায় ভালো। এনিওয়ে, তারপরে ওই যে ইকুয়েশনের তারপরে অনেক সময় ইমাজিনারি মান আসতে পারে, এগুলো অ্যানালাইসিস করার বিষয় আছে। এই আর কি। এখানে আর একটা বিষয় তোমাকে আর একটা ক্লু দেই, এই যে ই যদি বিএস এর থেকে ছোট, এটা একটা নেগেটিভ মান হয়, খেয়াল করে দেখো, একটু খেয়াল করে হ্যাঁ দেখো। স্যার এই যে নেগেটিভ মান, নেগেটিভ মান মানে কি? উল্টা দিকে না কারেন্ট হ্যাঁ ফ্লো উল্টো করবে, ডিরেকশন উল্টা দিকে কারেন্ট ফ্লো করবে না? হ্যাঁ স্যার খেয়াল করে দেখো, উল্টা দিকে কারেন্ট ফ্লো করবে। আর উল্টা দিকে কারেন্ট কি ফ্লো করতে পারবে? ডায়োড আছে, দেখো কতগুলো প্র্যাকটিক্যাল লিমিটেশনস আছে। ডায়োড আছে না? হ্যাঁ উল্টা হলে তো রিভার্স ইয়ে হয়ে হ্যাঁ, যাবে, তাতে সার্কিট অফ। অফ হয়ে যাবে। হ্যাঁ, I1 নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে আমাদের তো নেগেটিভ কারেন্ট, আমরা অলওয়েজ ক্লকওয়াইজ চালাবো। এখানে এটাও একটা বিরাট মেন একটা বড় কারণ, ঠিক আছে? যাক, এটা তো বুঝতে পেরেছো অ্যাট লিস্ট। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এই তাহলে আমরা অ্যাট লিস্ট এই কারণটা তো বলতে পারি সরাসরি, যে এটাতে হলে আমাদের I1 I2 বোথ নেগেটিভ, মানে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করবে, and the diode is off, so we don't get any current in the load রেকটিফিকেশনের জন্য। এটা একটা প্রশ্ন হইতে পারে যে এই কন্ডিশনটা কেন এটা হবে, তার উত্তর দিলে ওইভাবে দিতে হবে। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। এখন কারেন্ট বের করতে বলতেছে, স্পাইস দিয়ে আবার কারেন্ট ইকুয়েশন, যাই হোক এগুলো আমাদের স্পাইস তো সফটওয়্যার। তোমরা ইনিশিয়াল তোমরা স্পাইসে কাজ করো না? স্পাইসে করে না স্যার, পি স্পাইসে করছি আর কি, একই ঠিক আছে, টাইপে একই জিনিস, ঠিক আছে। পি স্পাইস একই টাইপ। তোমরা এগুলো করে দেখতে পারো, অনেক অনেক ইন্টারেস্টিং মজা পাবে। ইকুয়েশন গুলো ইউজ করে এই দেখো কারেন্ট আস্তে আস্তে বাড়তেছে। খেয়াল করে দেখছো ওই যে ডাইনামিক ইকুইলিব্রিয়াম বললাম না, ওই যে I1 I2 প্রথমে ইমব্যালেন্স থাকবে, করতে করতে Yes, sir. বলছিলাম না ওই যে I2 ইকুয়ালস টু I3 ছিল গত দিনের ইকুয়েশন, সরি হ্যাঁ, I1 ইকুয়ালস টু I2, ওই যে একটা ইকুইলিব্রিয়াম দেখেছিলাম, এগুলো এইভাবে চলে আসে। দেখো খেয়াল করছো, এখানে এসে কিন্তু স্টেবল হয়ে গেছে না, চেঞ্জটা বেড়ে বেড়ে Yes, বেড়ে sir. বেড়ে বেড়ে, এই দেখো। এখন ফ্রিকোয়েন্সি লিমিটিং প্যারামিটারস, এখন এখানে দেখতে পাচ্ছি দ্য পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইসেস রিকোয়ার আ মিনিমাম টাইম টু টার্ন অন এন্ড টার্ন অফ। এই কথাটা তোমরা কি বুঝতে পারছো এর অর্থ? মানে স্যার হচ্ছে যে আমার টার্ন অন মানে অর্থাৎ কথাটার অর্থ হচ্ছে এটা একটা ডিভাইস, হ্যাঁ, ডিভাইসের মধ্যে মাইনরিটি ক্যারিয়ার, মেজরিটি ক্যারিয়ার, ডিপেন্ডিং অন দা ডিভাইস টাইপ, মানে সুইচ লাগালাম আর মুহূর্তের মধ্যে কিন্তু অন হবে না, তার অন কিছু ডিলে টাইম থাকবেই। অর্থাৎ গেটে ট্রিগার করলাম আর সাথে সাথে ঠিক একেবারে কাটাই ওই মুহূর্তেই, মানে 0 মাইক্রোসেকেন্ড বা 0 ন্যানো সেকেন্ড, নো টাইম দিলে কালেক্টর বা এমিটার শর্ট হওয়া বা ড্রেন টু সোর্স যদি সেট হয় শর্ট হয়ে যাওয়া, এটা হয় না প্র্যাকটিক্যাল, ঠিক আছে? অন ঠিক তেমনি সুইচ আমি যখন অফ করলামই মানে ওই মুহূর্তে সুইচ 100% অফ হয়ে গেছে তা না। আমরা যে রিভার্স রিকভারিতেই তো করেছি, তাই না, ডায়োডের। হ্যাঁ, তো এই বিষয়গুলো যেটা হয় না,
এই জন্য ডিউটি সাইকেল K can only be controlled between a minimum value of K mean and a maximum value of K max, thereby limiting the minimum and maximum value of output voltage. The switching frequency of the converter is also limited. It can be noticed from equation 530 আগে আমাদের the free আচ্ছা anyway তো এখন এই যে the frequency limiting parameters of the step up and step down converters are এই যেগুলো প্যারামিটারের কারণে আমাদের ফ্রিকোয়েন্সি লিমিটিং হচ্ছে রিপল কারেন্ট ডেল্টা আইএল একটা ফ্যাক্টর, তারপরে ম্যাক্সিমাম সুইচিং ফ্রিকোয়েন্সি এটা একটা ফ্যাক্টর, তারপরে কন্ডিশন ফর কন্টিনিউয়াস অর ডিসকন্টিনিউয়াস ইন্ডাক্টর কারেন্ট। এই যে এটা তো আমরা গতদিনই অ্যানালাইসিস করেছিলাম, মনে আছে? ওই যে ফ্রিকোয়েন্সি সাথে লিমিটিং, ওই যে আমাদের যাতে ফ্রিকোয়েন্সি যদি আমি বেশি স্লো করি, অর্থাৎ লম্বা সময় যদি ওই যে অন করে রাখি বা অফ করে রাখি, তাহলে ওই যে ডিকে ফেজে এসে এক্স অ্যাক্সিসকে কাট করে যাচ্ছিল, মনে আছে? তাহলে সেখানে তাহলে আমাদের সুইচিং ওখানে লিমিটেশন ছিল, ওটা একটা। তারপরে মিনিমাম ভ্যালু অফ ইন্ডাক্টর টু মেইনটেইন কন্টিনিউয়াস ইন্ডাক্টর কারেন্ট, এই বিষয়গুলো কিছু লিমিটিং ইস্যুজ আছে। এই এখন এই যে কনভার্টারের যে কতগুলো ক্লাসিফিকেশন আছে, কনভার্টার ক্লাসিফিকেশন এখানে যেমন যে স্টেপ ডাউন কনভার্টার আমরা যেটা প্রথম পড়লাম গত দিনে, allows power to flow from the supply to the load and is referred to as the first quadrant converter. ফার্স্ট কোয়াড্রেন্ট কনভার্টার বলা হচ্ছে, অর্থাৎ আমরা তারপরে connecting an anti-parallel diode across a transistor switch allows bidirectional current flow operating in two quadrants. তারপরে reversing the polarity of the voltage across the load allows bidirectional voltage. এই জিনিসগুলো বলতেছে আমরা যদি কিছু মডিফিকেশন করি তাহলে আমাদের এই কোয়াড্রেন্ট বলতে বোঝাচ্ছে, দেখো আমি বুঝাই, ফার্স্ট কোয়াড্রেন্ট কনভার্টার যেটা আমরা ওই যে স্টেপ ডাউন পড়লাম, ওই যে সেখানে আমাদের কি ছিল, লোড ভোল্টেজ এবং লোড কারেন্ট এক ডিরেকশনে ছিল, তাহলে সেটাকে আমরা বলবো, অর্থাৎ লোড কারেন্ট যেদিকে ফ্লো করতেছে সেই ডাইরেকশনে যদি লোড ভোল্টেজ যদি আমরা পাই ভিএল, তাহলে আমরা বলবো ফার্স্ট কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট কি, যদি কোনো কারণে আমরা লোড ভোল্টেজ যে ডিরেকশনে পাই, লোড কারেন্ট তার উল্টা ডিরেকশনে ফ্লো করতেছে, তাহলে হবে সেকেন্ড কোয়াড্রেন্ট। কিছু কিছু কনভার্টার থাকবে যারা দুই কোয়াড্রেন্টেই অপারেট করা সম্ভব, সেরকম যদি হয় তাহলে এটা হবে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্ট কনভার্টার। তারপরে কিছু থাকবে তাহলে ফার্স্ট সেকেন্ড না, যে লোড ভোল্টেজ মাইনাস এবং লোড কারেন্টও ওই মাইনাস, সে হবে থার্ড কোয়াড্রেন্টে। আর আরেক ধরনের থাকবে যে লোড কারেন্ট প্লাস লোড ভোল্টেজ মাইনাস, সেটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। বুঝতে পেরেছ? এইভাবে কোয়াড্রেন্ট অনুযায়ী, অর্থাৎ পোলারিটির উপর বেস করে ক্লাসিফিকেশন করা হয়েছে এই ইয়ের কনভার্টারের। এখন এই ক্লাসিফিকেশনগুলো ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদের হার্ডওয়্যারে বিভিন্ন রকমের
পরিবর্তন আনতে হয়, তাহলে আমরা এটা পাই। আচ্ছা, এটা একটা দেখো সেকেন্ড কোয়াড্রেন্ট কনভার্টার, এটা খেয়াল করো, সেকেন্ড কোয়াড্রেন্ট কনভার্টার। এটা স্টেপ আপ না স্টেপ ডাউন বলো তো? এটা কি স্টেপ আপ না স্টেপ ডাউন? হ্যালো, আমার কথা শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। বলতে পারো না? স্টেপ ডাউন মনে হচ্ছে, হ্যাঁ, কেন মনে হচ্ছে বলো? কারণ আমরা তো লোডে স্যার সোর্স ভোল্টেজের চেয়ে বেশি পাচ্ছি না। হ্যাঁ, ওই যে সুইচিং এলিমেন্টের আগে তো আমার ইন্ডাক্টর নাই। নাই, হ্যাঁ, হ্যাঁ, যে হায়ার ভোল্টেজটা ধরে দেবে। দেবে। হ্যাঁ, এখানে এল আর ই এই তিনটা মিলে লোড। আর এল মোটরের তো রেজিস্ট্যান্স ইন্ডাক্টর থাকে, আর ব্যাক ইএমএফ। এই যে এখানে প্লাস মাইনাস, এই জন্য এই যে ভিএল দেখছো প্লাস মাইনাস এই জায়গায় দেওয়া হয়েছে, এই জন্য লোড ভোল্টেজ এখান থেকে দেখানো হয়েছে। তাহলে আমরা এর আগে যে স্টেপ ডাউন কনভার্টার করেছিলাম সেখানে সুইচ তো ছিল সিরিজে, তাই না? এটা কিন্তু প্যারালালে। তারপর ডায়োড আবার ওখানে ছিল পরে, এবার ডায়োড আগে। তারপরে ডায়োড আবার কোন ডিরেকশনে আছে? রিভার্স ডিরেকশনে আছে, ঠিক না? তাহলে এই জন্যই এটা আমাদের সেকেন্ড কোয়াড্রান্টে যাচ্ছে। এখন কিভাবে সেকেন্ড কোয়াড্রান্টে যায়? ইস্যু হচ্ছে এখানে। এবং লোড কারেন্ট দেখো, এবার আমাদের লোড ভোল্টেজ এখানে কি হবে? সেকেন্ড কোয়াড্রান্ট মানে লোড ভোল্টেজ এবং লোড কারেন্ট অপোজিট পোলারিটিতে হবে। এক কথায় কি হবে? লোড ভোল্টেজ আর লোড কারেন্ট অপোজিট পোলারিটিতে হবে। হ্যাঁ, তো সেটা এখানে হচ্ছে। কিভাবে হচ্ছে এটা বুঝতে পারো? স্যার এই বুঝতে একটু প্রবলেম হচ্ছে স্যার, যদি এটা এক্সপ্লেইন করতেন। একটু মাথা খাটাও। আমি সব তো স্যার বুঝাই দিলে তো ওই তোমরা ফোর্থ ইয়ার লেভেলের স্টুডেন্ট, একটু ব্রেন খাটায় নিজেদের আইকিউ শার্প করতে হবে। আচ্ছা স্যার, এরকম কি ব্যাপারটা, প্রথমে আমি সুইচটা চেষ্টা ওপেন করো না, করলাম, চেষ্টা করলেই তো হয়। সুইচ ওপেন করলে স্যার D1 টা রিভার্সে, সো কোনো কারেন্ট নাই, মানে সুইচ যখন ওপেন S4 ওপেন, তখন সার্কিট মরা কিছু মরা হবে না। কিছুই হবে না। আচ্ছা, দেন হচ্ছে আমি সুইচকে এবার ক্লোজ করে দিলাম। এখন সুইচকে যদি আমি ক্লোজ করে দিই, তাহলে ইট থেকে কারেন্ট যাবে, ইট থেকে কারেন্ট ফ্লো করবে। হ্যাঁ, ই থেকে কারেন্ট ফ্লো করবে, ডায়োড অন হবে। হ্যাঁ স্যার, তাহলে ওই ডিরেকশনে আই এর ফ্লো হচ্ছে। এখন ইট থেকে কারেন্ট ফ্লো করবে দুই দিকে, তাই না? এখানে এসে দুই ভাগ হবে। দুই ভাগ হবে, হ্যাঁ একটা। ও না, না, দুই ভাগ হবে না তো স্যার, না রাস্তা না তো এদিক দিয়ে শোনো, ওপেন। না না, এটা তো শর্ট। আচ্ছা, এটা শর্ট তো, ও হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। যখন এটা শর্ট করবে তখন এই ইট থেকে কারেন্ট ফ্লো করে এখানে আসবে। একটা পার্ট যাবে S4 সুইচ দিয়ে, আর একটা যাবে হচ্ছে একটাই পার্ট D1 যাবে। ডায়োড। না, ডায়োড ও দিয়ে যাবে না, না তো, ডায়োড দিয়ে যাবে না শর্ট। স্যার। হ্যাঁ, শর্ট এটা স্যার। শর্ট তো। তাহলে ইন্ডাক্টরটা কি হলো? ফ্লাক্স বিল্ড করলো। জি স্যার, ইন্ডাক্টরটা কি করলো? ফ্লাক্স বিল্ড করবে। ফ্লাক্স বিল্ড করলো। তো যেই ফ্লাক্স বিল্ড করলো সে, তখন আমরা যেই সুইচটা অফ করে দেব, এবার ইন্ডাক্টর কি করবে? ওই একই ডিরেকশনে কারেন্ট ফ্লো করতে চাইবে। হ্যাঁ স্যার। তাহলে এবার ডায়োডটা ফরওয়ার্ড বায়াসড হবে, ডায়োডটা ফরওয়ার্ড বায়াসড হবে। তাহলে আমাদের লোডে কারেন্ট ফ্লো করবে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? থ্রু ডায়োড। এবং এইখানে দেখো লোড ভোল্টেজ এবং লোড কারেন্ট। এখানে আমাদের সুইচিংটা দেখো, উপরে তো ওইটা দেওয়া হয়েছে। আচ্ছা,
আগের বারের মতোই ওই যে এই যে কারেন্টটা ইন্ডাক্টরে তোমার বিল্ড আপ হবে এইভাবে হয়ে আমাদের যখন আমরা এটা ওপেন করে দিচ্ছি, ভালো করে খেয়াল করে দাও, যখন আমরা এখানে ওপেন করে দিচ্ছি তখন এখানে ভোল্টেজ পাচ্ছি যেটা, সেটা কত বলো তো? যখন আমরা ওপেন করে দিচ্ছি তখন ভিএল কত? ভিএস এর সমান। ভিএস এর সমান, কারণ এখানে তো ডায়োড তো জাস্ট একটা, যেহেতু এটা ওপেন সার্কিট ভোল্টেজ না, এটা যখন ওপেন হয়ে যাচ্ছে তখন এই ভোল্টেজটা ভিএস এর সমান, যখন শর্ট হয়ে যাচ্ছে তখন এটা জিরো। হ্যাঁ স্যার, আমরা ডায়োড অ্যাক্রসের কিছু ড্রপ ধরতেছি না আসলে। হ্যাঁ, ডায়োড আইডিয়াল ধরে নিয়েছি, আইডিয়াল ধরে নিছি। হ্যাঁ স্যার, যখন এটা শর্ট হয়ে যাচ্ছে তখন এটা জিরো। জিরো, এই যে জিরো, ঠিক আছে? তাহলে যখন শর্ট হয়ে যাচ্ছে, ভালো করে খেয়াল করে দেখো, যখন শর্ট হয়ে যাচ্ছে আইএলটা ক্রমশ বাড়বে। তখন আমার কারেন্ট বিল্ড করতেছে, কারেন্ট বিল্ড হচ্ছে না তখন? হ্যাঁ এটা স্যার, শর্ট বিল্ড হয়ে হচ্ছে। যাচ্ছে, স্যার বিল্ড তখন হচ্ছে। কারেন্ট বিল্ড হচ্ছে, এই জন্য কারেন্ট বিল্ড আপ হচ্ছে। হুম, তারপরে জি। যখন অফ করে দিচ্ছি তখন ইন্ডাক্টরের ফ্লাক্স থেকে আমার পাওয়ার নিচ্ছে, তখন দেখো কারেন্টটা আস্তে আস্তে ডিকে করবে। জি স্যার। তো এইভাবে এইটা এই সুইচটা যদি আমি অন অফ করি তাহলে আমাদের এইভাবে হবে। এবং এখানে ওই পোলারিটির সেন্সে এটাকে আমরা বলতেছি সেকেন্ড কোঅর্ডিনেট কনভার্টার, আর কিছুই না। এবার ভিএল এর ডিরেকশন আগের থেকে উল্টা হয়ে গেছে, এই জন্য এটাকে জাস্ট সেকেন্ড কোঅর্ডিনেট কনভার্টার বলা হয়, আর কিছুই না। পোলারিটি সুইচিংটাকে কিন্তু বেসিক্যালি এটা কিন্তু স্টেপ ডাউনের মতোই প্রিন্সিপল, কিন্তু পোলারিটিটাকে জাস্ট একটু মানে আমরা করলাম, চেঞ্জ করানোর ব্যবস্থা করলাম। আচ্ছা, তাহলে সেকেন্ড কোয়াড্রান্ট কনভার্টারের যে ইকুয়েশন আবার সলিউশন এভাবে হবে। তাহলে মোড ওয়ানে কি হবে, যখন সুইচটা শর্ট করে দিয়েছি তখন সাপ্লাই তো নাই কোনো, তাহলে জিরো ইকুয়ালস টু এল ডিআই ডিটি আই আর মাইনাস ই, তাই না? হ্যাঁ স্যার। ইকুয়েশনে বুঝো নাই? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তারপরে ওখান থেকে এটা সলিউশন আসবে, এই আর কি। ঠিক ওগুলো একই, ওই যে সেই ওই I1 I2 ইত্যাদিতে। এইবার এই জাস্ট ইকুয়েশনটা যখন আমাদের সুইচটা ওপেন হয়ে গেল তখন আমাদের এইবার কি হচ্ছে, এই তিনটা সমান সমান মাইনাস ভিএস, এই তিনটা সমান সমান মাইনাস ভিএস হচ্ছে যখন সুইচটা ওপেন হয়ে গেল। বড় লুপটা ডায়োড মাধ্যমে শর্ট হয়ে গেল। তারপরে এখানে আবার সলিউশন যদি আমরা করি, এখানেও সলিউশন করলে আমরা ওই লোড কারেন্টের ইকুয়েশন পাবো, এবং ওই ঘুরে ফিরে ওই I1 আর I2 ভ্যালু আমরা পেলাম এইভাবে। ঠিক আছে, এইভাবে আমরা দ্য লোড কারেন্ট ইজ, ওই যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট, এগুলো অন্যান্য ফিগারে দেখানো হয়েছে, যেগুলো এই অপারেশন গুলা, এটা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্ট বোথ। অর্থাৎ আমি যদি S1 কে সুইচিং করি তাহলে আমি ফার্স্ট কোয়াড্রেন্টের অপারেশন পাবো, আর S4 দিয়ে যদি সুইচিং করি তাহলে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টের পাবো, ফাংশন পাবো।
তো 2 কোয়াড্রেন্টেই এটা সম্ভব। এই যে S4 কে সুইচিং করলে সেকেন্ড, একটু আগেই তো পড়লাম সেকেন্ড কোয়াড্রেন্ট যেটা, ওইভাবে এই যে সাপ্লাইয়ের প্যারালাল হচ্ছে না, আমি S4 তে সুইচিং করলে আমার S4 সাপ্লাইয়ের প্যারালাল হচ্ছে, খেয়াল করে দেখো। আর S1 তে যদি সুইচিং করি তাহলে যে সিরিজে পড়তেছে, এই সিরিজ রাস্তা দিয়ে নর্মালটা, তাই না? এটা খেয়াল করে দেখো, S1 এর রাস্তা কি ওই বেসিক স্টেপ ডাউন পড়েছিলাম ওইরকম প্রথমেরটার মতো। এরপরে আরো একটু জটিলতা যদি আমরা বাড়াই, হ্যাঁ, থার্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে যাবে এটা। এই ধরনের আমরা যদি পোলারিটিটা এইভাবে সার্কিট এলিমেন্ট তৈরি করি, তো যাই হোক, এগুলো বোঝা কোনো কঠিন কাজ নয়। তো মানে অ্যাটলিস্ট আমাদের আইডিয়া গুলো থাকলো যে আমাদের বিভিন্ন কোয়াড্রেন্ট অপারেশন করার জন্য বিভিন্ন ডিরেকশনে আমাদের সুইচিং এবং সার্কিট আমরা যদি চেঞ্জ করি তাহলে আমরা বিভিন্ন ডিরেকশনে আমরা পাবো। ওই ফিগার গুলার আবার কতগুলো টেবিলের মতন দেওয়া আছে এখানে। এটা হচ্ছে পোলারিটি, মানে আই এল এবং ভিএল এর পোলারিটি। আর এখানে যে কোন কোয়াড্রেন্টে সুইচিং কন্ডাক্টিং ডিভাইসেস গুলা কে কে কাজ করতেছে সেগুলো আবার এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এই মোটামুটি আমাদের বিভিন্ন ডিরেকশনের এবং তাহলে আমরা স্টেপ ডাউন স্টেপ আপ দুই ধরনেরই পড়লাম কনভার্টার, এবং তারপরে আরেকটা পড়লাম যে কনভার্টারের বিভিন্ন টাইপস ডিপেন্ডিং অন দা পোলারিটি অফ ভিএল অ্যান্ড আইএল, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, সবগুলো কোয়াড্রেন্টের যে মিনিংটা সেটা আমরা বুঝলাম, এবং বিভিন্ন সার্কিট সুইচিং এলিমেন্টস গুলোকে আগে পিছিয়ে বা সিরিজ প্যারালাল ডায়োডের পজিশন চেঞ্জ এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন কোয়াড্রেন্টে অপারেশন করতে পারি। এবার হচ্ছে সুইচিং মোড রেগুলেটরস। সুইচিং মোড রেগুলেটরস আমরা এই রেগুলেশনটা করব সুইচিং এর মাধ্যমে। এই যে আউটপুটের যে ভোল্টেজ কন্ট্রোল করব সুইচিং মোডে যে রেগুলেটর দিয়ে, সেগুলোকে বলা হচ্ছে সুইচিং মোড রেগুলেটরস। আমরা এটার কতগুলো টাইপ আছে, বাক রেগুলেটরস, তারপরে বুস্ট রেগুলেটরস, বাক বুস্ট রেগুলেটরস, কুক রেগুলেটরস। তো এটার যে প্রিন্সিপল, এটা হচ্ছে জেনারেল একটা ব্লক ডায়াগ্রাম। আমরা বাক বুস্ট এগুলো হয়তো পরে পড়বো, কিন্তু সুইচিং মোড যে রেগুলেটরস তার যে প্রিন্সিপল সেটা কি সেটা জানতে হবে। সেটার প্রিন্সিপল হচ্ছে যে আমি আউটপুট ভোল্টেজ, ধরো তোমার একটা রেগুলেটর কাজ করতেছে, তুমি তার একটা আউটপুট ভোল্টেজ পাচ্ছ, ধরো একটা অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ পাচ্ছ। এখন আমি এই অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ থেকে কমাইতে চাই, একটা কন্ট্রোলিং আমার হাতে রাখবো। সেই কমানোর জন্য করব কি, আমি কোন একটা জায়গায় জাস্ট একটা ভোল্টেজ নব রাখবো, একটা পোটেনশিওমিটার রাখলাম, সহজ করে বোঝানোর জন্য। পোটেনশিওমিটারটা ঘুরালাম, ঘুরালে কি হবে বলতো? পোটেনশিওমিটারের যে নোডের ভোল্টেজ চেঞ্জ হবে না? হ্যাঁ স্যার।
একটা ভোল্টেজ চেঞ্জ হবে ম্যানুয়াল। ধরো একটু আমার কথাটা বুঝেছো তো? পোটেনশিওমিটার কি করি আমরা, একটা দুটা রেজিস্টার মধ্যে একটা কানেকশন মধ্যে দিয়ে একটা নব ঘুরায় ঘুরায় R1 R2 যে রেশিও সেটা চেঞ্জ করে আমরা ওই পয়েন্টের ভোল্টেজটা বদলাইতে পারি সিম্পলি। আমি আস্তে আস্তে ঘুরাবো, আস্তে আস্তে ভোল্টেজ বদলাম। এইটাই হচ্ছে আমার আউটপুট কন্ট্রোল এলিমেন্ট। অর্থাৎ আমি ওটাকে যদি ক্লকওয়াইজ ঘুরাই, ফর এক্সাম্পল ভোল্টেজটা বাড়বে, আমার আউটপুট ভোল্টেজ আমি বেশি পাবো। আমি সার্কিটে হাত দিব না, বুঝতে পেরেছো? আমার সুইচে হাত দিব না, আমার আর এ লোড যা আছে কোনো কিছুতে হাত দিব না, সব অ্যাজ ইউজুয়াল থাকবে। শুধু আমি এক জায়গায় একটা নব ঘুরাবো, আমার আউটপুট ভোল্টেজ বাড়বে এবং আউটপুট ভোল্টেজ কমবে। এটাই তো মানুষ চায় নাকি? জি স্যার। তাই না? যেমন একটা ভলিউম বাড়াও, আর যে নব আমরা নব ঘুরাই ভলিউম বাড়ে, তাই না? একটা গান শুনতেছো আগের পুরোনো দিনের রেডিও, নব ঘুরালে গান বাড়লো, ভলিউম বাড়লো, আবার নবটা ঘুরালে অ্যান্টি ক্লকওয়াইজ ভলিউম কমলো। এই তো। তো আমরা এখানেও তেমনি অ্যাভারেজ ভোল্টেজ নব ঘুরাবো বাড়বে, নব আরেক দিকে ঘুরাবো কমবে, এটা চাই। সো বাই সাপ্লাইং ভেরিয়েবল ভোল্টেজ এট সাম পয়েন্ট অফ দ্য সার্কিট, সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা, এই যে ব্লক ডায়াগ্রামটা আমরা ডিটেলস বলবো, কিন্তু তার যে কন্ট্রোল ভেরিয়েবলটা এই জায়গাটায়, এই যে ভি রেফারেন্স। এই ভি রেফারেন্সটাকে আমি যদি বাড়াই বা কমাই, তাহলে আমার আউটপুটে যে এই যে আউটপুট ভোল্টেজ, এই যে ভি এ অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ, এটা বাড়বে বা কমবে। বুঝতে পেরেছো? আর কিভাবে সেটা হবে? সেটা হবে তোমরা এর আগের দিনে খেয়াল করেছো যে আমরা ওই যে সুইপ জেনারেটর পড়লাম, মনে আছে? সুইপ জেনারেটর পড়েছিলাম না? আবার বুঝাই, ওই যে সার্কিটটা সটুথ ওয়েভ জেনারেটর, তাই জানি এই যে এটা, এই যে সটুথ ওয়েভ জেনারেটর, এই যে ভিসিআর। আমি যদি এই রেফারেন্স ভোল্টেজটাকে চেঞ্জ করি, এই ভিআরটাকে যদি চেঞ্জ করি, তাহলে আমার কিন্তু এই যে ডিউটি সাইকেল চেঞ্জ হয়ে যাবে না? চেঞ্জ হবে। আমি যদি ভিআরটাকে বাড়াই, তাহলে আমার ডিউটি সাইকেল বাড়বে না কমবে? এখানে বলো, আমি ভিআরটাকে যদি বাড়াই, ভালো করে খেয়াল করো, তাহলে ডিউটি সাইকেল বাড়বে না কমবে? স্যার বাড়বে। বাড়বে। ভিআর বাড়ানো মানে এই যে হরিজন্টাল লাইনটা উপরে ওঠানো মানে এই রকম লেভেলে, তাহলে এই জায়গায় তোমার কাট করবে। এই জায়গায় কাট করা মানে, আর এখান থেকে লাইন ভার্টিক্যাল টানলে আমার এই এই ভ্যালুটা আর একটু ডানে এক্সটেন্ড করবে, তাই না? জি স্যার, কেটু হ্যাঁ, কেটির ভ্যালুটা রাইট শিফট হবে, কেটি বেড়ে যাবে আর অফ টাইম কমে যাবে, 1 মাইনাস কেটি কমে যাবে। ফ্রিকোয়েন্সি সেম, কিন্তু ডিউটি সাইকেল বেড়ে গেল। আচ্ছা, আমি রেফারেন্স ভোল্টেজ যদি ফিক্স রাখি, এখানে কথার কথা, ভিসিআর এর যে স্লোপ চেঞ্জ করি যদি, তাহলে ডিউটি সাইকেল না, ভিআর সেম কিন্তু ভিসিআর এর স্লোপ বদলাবো, তাহলেও কিন্তু চেঞ্জ হবে না? জি স্যার। এখন আমি ভিসিআর এর স্লোপ বাড়ালে ডিউটি সাইকেল বাড়বে না কমবে? কমবে স্যার। হ্যাঁ, কমবে। আমি এই যে স্লোপ বাড়ালে তো বাড়লে আরো এইদিকে চলে আসবে। আগে কেটে যায়, হ্যাঁ আগে কাট হচ্ছে, হ্যাঁ এটা সমান হয়ে যাচ্ছে, আগে কেটির ভ্যালু কমে যাচ্ছে, তার মানে ডিউটি সাইকেল কমে যাচ্ছে। এই যে বিষয়টা, এই রকমেরই একটা কন্ট্রোলিং বিষয় থাকবে, যেটা আমি এই জন্য এটা একটু রিভিউ করলাম, তোমরা ভুলে গিয়েছিল হয়তো।
এই যে আমরা এখানে ছিলাম, তাই না? এখন আমরা যদি ভালো করে তোমরা একটু খেয়াল করে দেখো, আমাদের আহ এই যে ভিসিআর, খেয়াল করেছো? জি স্যার। আবার এখানে ভি রেফারেন্স, খেয়াল করে দেখো। তাহলে এখানে একটা কন্ট্রোল, এখানে একটা কন্ট্রোল, একটা সেটা এই বক্স ওপেন করা হয় নাই। তো এই বক্সটা ওপেন করা হয় না এখানে, তো খুব ডিটেলস এখানে দেখানো হয় নাই। তাহলে আমি আমাদের এই এই ভি রেফারেন্সকে বদল দেওয়া হয়েছে। বদল দিলে আউটপুট যেটা বর্তমান আছে, ভালো করে খেয়াল করো, বর্তমান যে আউটপুট আছে এই মুহূর্তে, সেটা সাথে এটা কি হচ্ছে, বর্তমান আউটপুট মাইনাস, সাবট্রাকশন। আর আর ভি রেফারেন্স প্লাস। তাহলে ভি রেফারেন্স যদি আমি বাড়াই তাহলে কি হবে, তাহলে কি হবে, এই 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 এটাকে বলে এরর ভোল্টেজ। এরর ভোল্টেজ মানে এই দুটো ডিফারেন্স। এই এরর ভোল্টেজ বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। এটা যদি বাড়ে, এটা একটা অ্যাম্পলিফায়ার, ধরো এগুলো তো লো ভোল্টেজে থাকে, অ্যাম্পলিফায়ার দিয়ে অ্যাম্পলিফাই করে, তাহলে এই ভোল্টেজটা বাড়বে, এই ভোল্টেজটা বাড়বে। আচ্ছা, এই ভোল্টেজটা যদি বাড়ে, যদিও এখানকার ডিটেলস কিন্তু দেয় নাই ওরা সার্কিটটা কিভাবে কাজ করতেছে, তাহলে এই ভোল্টেজটা যদি বাড়ে, তাহলে এখানে এমন ভাবে একটা কন্ট্রোল হবে, যে কন্ট্রোলটা করবে কি, এইখানে যে পালস উইডথ যে স্কোয়ার ওয়েভ তৈরি করতেছে, সেই স্কোয়ার ওয়েভের আমাদের ডিউটি সাইকেল বাড়িয়ে দেবে। কি করবে? ডিউটি সাইকেল বাড়াই দেবে। বাড়ায় দিবে। ওই যে একটু আগে দেখালাম ওই রকমের একটা মেকানিজমে, যদিও এই কন্ট্রোল সার্কিটটা কিন্তু ওপেন করে নাই ওরা, যে মানে একটা একটা বিষয় থাকবে, যে একটু আগে যে সফটওয়্যার জেনারেটর দেখালাম ওইরকম হইতে পারে, অন্য কোনো মেথডও হইতে পারে, যে মেথডে হোক না কেন, আমার এইখানে যদি বাড়ে তাহলে ডিউটি সাইকেল বাড়িয়ে দিবে, এক কথায় ফ্রিকোয়েন্সি ফিক্সড, ডিউটি সাইকেল বাড়িয়ে দিবে। তাহলে ডিউটি সাইকেল বাড়িয়ে দিলে এইটা যদি আমি চপারে যখন চপিং করি, খেয়াল করছো, এখন চপারে যদি চপিং করি, তাহলে আমাদের নর্মাল যে স্টেপ ডাউন যে সার্কিটটা আমাদের ছিল, তাতে করে আউটপুট ভোল্টেজ বাড়বে না কমবে? আউটপুট ভোল্টেজ কমবে। কেন কমবে? কেন? ডিউটি সাইকেল বাড়লে অ্যাভারেজ লোড কারেন্ট কমে যাবে না? ওই সিরিজে সুইচিং আছে যেটা প্রথম দিন যেটা বলো নর্মাল স্টেপ ডাউন, ও আচ্ছা, প্যারালালে সুইচ নাই, সিরিজে আছে, সেটাতে কি হবে? বাড়বে। ওইটাকেই নর্মালটা ধরো। এখানে তো আসলে ডিটেল সার্কিট দেখানো হয় নাই, এটা এখানে কোন কোয়াড্রেন্ট তাও বলা হয় নাই। নর্মাল যেটা সিরিজে আমাদের, এই যে সিরিজে আছে, এটা চপিং মানে কি সিরিজে না? হ্যাঁ স্যার। সুইচটা সিরিজে আছে, তাহলে নর্মালটা, এবং এটার থেকে আউটপুটে ভোল্টেজ পাচ্ছে, বুঝো না? এখানে লোড আছে, এখানে লোড তো দেখানো হয় নাই, এখানে লোড আছে। তাহলে আমার ডিউটি সাইকেল বাড়লে কি হবে? আউটপুটের ভোল্টেজ বেড়ে যাবে না? অর্থাৎ এটা চেঞ্জ হলে, তাহলে এই যে পালস উইডথ মডুলেশন পিডব্লিউএম হচ্ছে, এখানে একটা পিডব্লিউএম সিগন্যাল জেনারেট করছি, পালস উইডথ মডুলেটেড একটা সিগন্যাল, যেটা দিয়ে আমার সুইচকে অন অফ করতেছি, চপিং করতেছি। এই পালস উইডথ মডুলেশন, যে মডুলেশনটা মানে পরিবর্তনটা কি দিয়ে হচ্ছে আসলে, কোথা থেকে হচ্ছে? স্যার ভিরেফ। ভিরেফ, এই তো এইখান থেকে। তাহলে আমি এখানে একটু বাড়িয়ে দিলে আমার আউটপুট ভোল্টেজ বাড়তেছে, তাহলে এটাকে বলা হয় সুইচিং মোড রেগুলেটর। এই জন্য একটা নাম সুইচিং মোড রেগুলেটর।
যে ওই সুইচিং টাইমটাকে আমরা ওই পালস উইথ মডুলেশনটাকে চেঞ্জ করে করে আমরা চেঞ্জ করতে পারতেছি। ঠিক আছে, তাহলে এই মোটামুটি আমাদের। আর এখানে কতগুলো কথা বলা হয়েছে সেগুলো তোমরা জানো, এগুলো যে DC converters can be used as switching mode regulators to convert DC voltage normally unregulated. নর্মালি আনরেগুলেটেড থাকে, তারপরে আমি রেগুলেটেড করতে আমরা পারি, সেটা বলা হচ্ছে। রেগুলেশন ইজ নর্মালি অ্যাচিভড বাই PWM। এই যে যেটা আমি একটু আগে বললাম, রেগুলেশন বা কমানো বাড়ানো বলতে বুঝাচ্ছি রেগুলেশন। তাহলে এটা কার হাতে? আমাদের হাতে। কিভাবে? PWM এর মাধ্যমে, একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি। তাই বললাম না একটু আগে, ফ্রিকোয়েন্সিটা ফিক্সড ছিল না, ডিউটি সাইকেল চেঞ্জ হচ্ছে। আর দ্য ডিভাইস is normally BJT, MOSFET or IGBT switching device. Switching device মানে কি? চপার ব্লকটা, তাই না? এইটা। The elements of switching mode regulators are shown in figure 516. আচ্ছা, we can notice from figure 5.2 the output of DC converters which is normally discontinuous and contains harmonics, the ripple contains, এগুলো আমরা আগে পড়ে আসছি। এখন এই যে ফ্রিকোয়েন্সি যে জেনারেশনটা, অর্থাৎ যে স্কোয়ার ওয়েভ জেনারেশনটা, সেটা আমরা সুইচিং রেগুলেটরস আর কমার্শিয়ালি অ্যাভেলেবল অ্যাজ IC ইন্টিগ্রেটেড সার্কিট হিসেবে পাওয়া যায়। দ্য ডিজাইনার ক্যান সিলেক্ট দ্য সুইচিং ফ্রিকোয়েন্সি বাই চুজিং দ্য ভ্যালুজ অফ R and C of frequency oscillator আর কি। তোমরা RC অসিলেটর পড়েছো কখনো? জি স্যার, পড়েছিলাম। এই তো, ট্যাঙ্ক, যেটা ট্যাঙ্ক অসিলেটর বলতো যেটা। হ্যাঁ RC, হ্যাঁ আছে, এটা বিভিন্ন ধরনের আছে। RC আর একটা আছে তোমার হচ্ছে ওই যে ফেজ চেঞ্জ করে নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে একটা অসিলেটর আছে। তোমরা পড়ার কথা ইলেকট্রনিক্সে, ইলেকট্রনিক্স 2-তে। RC ওই যে ফিডব্যাক দিয়ে অপ এম এর নিচে ওই যে ক্যাসকেডেড RC করে, ক্যাসকেডেড RC ব্লক দিয়ে, বলো না এটা? হ্যাঁ স্যার, পড়ছিলাম। হ্যাঁ, তো ওই রকমের বলা হয়েছে যে ওগুলো চেঞ্জ করলে তো আমাদের ফ্রিকোয়েন্সি কন্ট্রোল হয়। এই ধরনের অসিলেটর, ওই যে PWM জেনারেট করে সেটা। এখানে এখন বলছে as a rule of thumb to maximize efficiency the minimum oscillator period should be about 100 times longer than the transistor switching time. এই যে ট্রানজিস্টরের যে লিমিটেশন, ট্রানজিস্টর চাইলে যে অফ হইতে সময় লাগে, অন হইতে সময় লাগে না, সেই জন্য আমাদের এই অসিলেটরের টাইম পিরিয়ড যেন এই ট্রানজিস্টর থেকে অ্যাটলিস্ট কি হতে হবে, 100 টাইমস হইতে হবে, যাতে করে সে অন টাইম অফ টাইম সুইচিং এর যে ট্রানজিস্টর সেগুলো যেন সে স্টেবল হইতে সময় পায়। 100 গুণ বড় রাখতে হয় সেই জন্য। এখানে বলেছে যে ফর এক্সাম্পল একটা ট্রানজিস্টরের সুইচিং টাইম যদি 0.5 মাইক্রোসেকেন্ড হয়, অর্থাৎ 0.5, ওই যে সেই রিভার্স রিকভারি বা অন্যান্য ইস্যুস যেটা আছে, অর্থাৎ 0.5 মাইক্রোসেকেন্ড সে অন টাইম বা তার অফ টাইম, তাহলে আমার অসিলেটর পিরিয়ড এর থেকে মানে প্রপার ভালো পারফরমেন্স পেতে গেলে অবশ্যই বড় রাখতে হবে, এবং বেশ বড় রাখলে ভালো পাওয়া যায়। সেটা বলা হচ্ছে 100 টাইমস।
তাহলে এটাকে 100 দিয়ে গুণ করলে কত পাবো? 50 পাবো। তাহলে আমার যদি ট্রানজিস্টরের যদি স্পেসিফিকেশনে বলা থাকে যে এই ট্রানজিস্টরের সুইচিং টাইম 0.5 সেকেন্ড, তাহলে আমি বেটার পারফরমেন্সের অসিলেটর আমি যদি পেতে চাই, তাহলে আমাকে সেই অসিলেটরের পিরিয়ড আমার 50 মাইক্রোসেকেন্ডের কম রাখা যাবে না, তার থেকে সমান বা বড় রাখতে হবে। তাহলে আমার 50 মাইক্রোসেকেন্ড হচ্ছে কি মিনিমাম, হচ্ছে আমার টাইম পিরিয়ড মিনিমাম। তাহলে অসিলেশন ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম কত রাখতে পারবো? তাহলে এটা 1/50 মাইক্রোসেকেন্ড, তাই না? টাইম পিরিয়ড মিনিমাম আমাকে কি নির্দেশ করে? ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম, রিভার্স। সেই জন্য আমি সেই ক্ষেত্রে আমার এই 0.5 মাইক্রোসেকেন্ড সুইচিং টাইমের যদি একটা ট্রানজিস্টর ইউজ করি, তাহলে আমার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আমি নিতে পারবো 20 কিলোহার্জ। এটা আমার ফ্রিকোয়েন্সি লিমিটেশন। এটা সুইচিং লস হবে যদি আমি এটা ফ্রিকোয়েন্সি বাড়াতে পারবো আমি চাইলে। আমি যতই বাড়াবো, the transistor switching loss will increase with switching frequency, and as a result the efficiency decreases. অর্থাৎ আউটপুটের যে ভোল্টেজ পাওয়ার আর কি, এফিসিয়েন্সি বলতে পাওয়ারের সেন্সে, সেটা আমরা ফল করে যাবে কিছু ট্রানজিস্টর লস বাড়লে। আচ্ছা, এছাড়াও আর একটা আছে যে আমাদের যদি ইন্ডাকটিভ লোড হয়, তাহলে ইন্ডাক্টর সেটা যে কোরের উপর যদি থাকে, তাহলে কোর লস আছে না ইন্ডাক্টরের, যে কোরের উপর যদি পেঁচানো হয় কোনো ইন্ডাকটিভ কোনো কিছু, কোর লস আছে না? হ্যাঁ স্যার আছে। একটা মোটরেরও তো কোর থাকে নাকি? ইন্ডাক্টর কি থাকে? মোটরের কোর ট্রান্সফর্ম থাকে কিনা? মোটরে হ্যাঁ স্যার থাকে। ট্রান্সফরমার তো আমি এখানে লোড না আমার, হ্যাঁ স্যার ধরো লোড। মোটরের লোড মোটর, তাহলে সেখানে যে কয়েল গুলো থাকে, ল্যাপ উইন্ডিং থাকে, ওয়েব উইন্ডিং থাকে, থাকে না বিভিন্ন ধরনের পড়ছো না এগুলা? হ্যাঁ স্যার। তাহলে এখানে কয়েলের কোরটা কে? কোর ম্যাটেরিয়াল কে? ইন্ডাকটিভ বা ইন্ডাক্টর। ইন্ডাক্টর তো কয়েল, জি স্যার। কয়েলের আচ্ছা কোর তো স্যার রেজিস্ট্যান্স আর কি। না না, আর কেন রেজিস্ট্যান্স হবে? আর তো সার্কিটে, আর তো তারের রেজিস্ট্যান্স। ট্রান্সফরমারের যেমন কোরের উপরে পেঁচাও না উইন্ডিং, তো মোটরের এটা কোথায় পেঁচানো হয়? আরে কি সর্বনাশ, মোটরের কনস্ট্রাকশন ভুলে গেছো? পোলের উপর পেঁচানো থাকে না, পোল। হ্যাঁ স্যার পোলের উপর আছে। তো পোল, তাহলে সেই পোল গুলোই আমার কোর ম্যাটেরিয়াল নাকি? জি স্যার। তো সে পোল গুলা কিসের তৈরি? ম্যাগনেট। পোল গুলা ম্যাগনেট না, পোল ম্যাগনেটাইজড হয়। হ্যাঁ পোল গুলা কিসের তৈরি? পোল ইটসেলফ, যার উপর পেঁচানো, এটা লোহা। ও আচ্ছা স্যার আয়রন বলতেছেন। ও আচ্ছা বুঝতে হ্যাঁ, পারছি স্যার। পোল গুলো আয়রনের তৈরি, সফট আয়রন। জি স্যার বুঝতে পারছি। মোটরের যে পোল গুলো আছে, তাহলে এই সফট আয়রন, তাহলে এই সফট আয়রন আমার কোর ম্যাটেরিয়াল না? জি স্যার হ্যাঁ আপনার কোশ্চেন তো আমি বুঝতেছিলাম না। বুঝছি স্যার। এখন বুঝছো তো? হ্যাঁ স্যার বুঝছি। তাহলে ট্রান্সফরমারে আমরা যে ট্রান্সফরমারে যে লস গুলো হয়, তাহলে উইন্ডিংটা যখন আমাদের কোরের উপর থাকে, এটা আয়রন কোরের উপরে, সেখানে ফ্রিকোয়েন্সি বাড়লে লস বেড়ে যায় না? ইডি কারেন্ট লস, ফ্রিকোয়েন্সি বাড়লে ইডি কারেন্ট লস বাড়ে না? হিস্টেরিসিস লস বাড়ে, হ্যাঁ স্যার। মনে আছে? কোর লস, জি স্যার। কোর লসের কয়টা কম্পোনেন্ট? দুইটা ছিল মেবি স্যার, এডি কারেন্ট আর হ্যাঁ, দুইটা কম্পোনেন্ট, একটা এডি কারেন্ট আর একটা একটা হচ্ছে হিস্টেরিসিস। আর একটা হিস্টেরিসিস। হিস্টেরিসিস লস অনেক বেড়ে যায়, কোর গরম হয়ে যায় ফ্রিকোয়েন্সি বাড়ালে। মানে অত দ্রুত ওই যে ম্যাগনেটাইজেশন রিভার্সাল হইতে পারে না, বুঝছো? ওই যে রিমনেন্ট ম্যাগনেটাইজেশন পড়ছো না হিস্টেরিসিস লুপে? হিস্টেরিসিস লুপ এরিয়া বেড়ে যায় এবং লস বেড়ে যায়। সেই জন্য এগুলো খুব মানে সূক্ষ্ম বিষয়, কিন্তু এগুলো জানতে হবে তোমাদের। তাহলে এই যে সুইচিং ফ্রিকোয়েন্সি বাড়লে আমাদের এই জন্য কোর লস বেড়ে যায়। এই কথাটা জানি কোথায় জানি লেখা আছে, পড়লাম একটু আগেই।
এই যে সুইচিং লস ইনক্রিজেস উইথ সুইচিং ফ্রিকোয়েন্সি and as a result the efficiency decreases. In addition the core loss, এই যে core loss of the inductors limits the high frequency operation. অর্থাৎ আমি হাই ফ্রিকোয়েন্সিতে গেলাম, আমার এফিসিয়েন্সি অনেক ফল করে গেল, তাহলে তো আমার লাভ হলো না, পাওয়ার পাচ্ছি না, আউটপুটে লস হয়ে যাচ্ছে অনেক। সেটাও আমাকে ফ্রিকোয়েন্সি লিমিটেশন হিসাবে একটা ইস্যু। আচ্ছা, এই আর কি মোটামুটি বিষয়। তাহলে আজকে আমরা স্টেপ আপ, তারপরে বিভিন্ন কোয়াড্রেন্ট এগুলো পড়লাম, এর সাথে পড়লাম সুইচিং অপারেশন এবং লিমিটেশনস এর কারণগুলো। এরপরে এই সুইচিং মোড যে রেগুলেটরস গুলো আছে তারা এটা মোটামুটি 4টা ভাগে ভাগ করা আছে, বাক, বুস্ট। আবার বাক এবং বুস্ট দুটার কম্বিনেশন, একটা হচ্ছে বাক বুস্ট আর একটা হচ্ছে কুক রেগুলেটরস। তো এই রেগুলেটর গুলো আমরা ইন্ডিভিজুয়ালি পড়বো, হ্যাঁ, পরের ক্লাসে এগুলো আমরা পড়বো। এগুলো সোজা আছে, একটু সার্কিট গুলো একটু জটিল, বাট অপারেশনের প্রিন্সিপাল গুলো মূলত ওই সিমিলার টাইপ, সেগুলো আমরা আস্তে আস্তে যাবো আর কি। ওই সব ঘুরে ফিরে সবগুলারই ওই I1 I2 বের করা আর রিপল কারেন্ট বের করা, ঠিক আছে? সবগুলাতেই তাই, I1 I2 বের করো, রিপল কারেন্ট বের করো, তারপরে ওই ইকুয়েশন বের করা, এগুলো এই যে ডেল্টা আই বের করা, টাইম পিরিয়ড বের করা, এগুলো আমরা তাহলে আগামী ক্লাসে পড়বো, ঠিক আছে? যদি কোনো প্রশ্ন থাকে আজকে করতে পারো, নাহলে ক্লাসটা অফ করে দেবো। কোনো প্রশ্ন আছে কারো? এখন আর কোনো প্রশ্ন আছে? নাই? তাহলে এন্ড করে দিলাম। ওকে, আচ্ছা স্যার, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।